ফিরে এলাম বিরতির পর। আবারও যে খবরের দিকে নজর রাখবো, যে খবরে আমাদের নজর ছিল, সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে। প্রতিবাদ চলুক, কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে, এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। প্রধান বিচারপতি এমনটাই বলেছেন। তবে আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের যে নোটিশ দেওয়া হয়েছিল, তাদের কর্মবিরতি থেকে বেরিয়ে তাদের উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল হাসপাতালে, এবং তারা কাজ করুক এমনটা বলা হয়েছিল। সেদিকেই সুপ্রিম কোর্ট কিন্তু সায় দিয়েছে। তবে যেটা জানতে পারছি যে আজ যে উল্লেখযোগ্য শুনানি, সেই শুনানিতে আজ কি উঠে আসতে পারে, অর্থাৎ সিবিআই যখন তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেখানে কি রয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশ অর্থাৎ রাজ্য তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেখানে কি উঠে আসতে পারে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং একইভাবে যে মঙ্গলবারের যে নির্দেশনামা দেওয়া হয়েছিল, সিআইএসএফ নামানোর কথা বলা হয়েছিল নিরাপত্তার খাতিরে আরজি করের, তা নিয়েও কিন্তু একেবারে তৎপর হয়ে রয়েছে কেন্দ্রীয় জওয়ানরা। তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে, অর্থাৎ সিআইএসএফের আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন আরজি করে, এবং আরজি করের হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছেন। এবং অন্যদিকে মঙ্গলবার যখন নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে, বুধবার থেকেই তৎপরতা চোখে পড়ার মতো ছিল। সিআইএসএফের আধিকারিক ডিজি প্রতাপ সিং তিনি হাসপাতালে প্রথমেই পৌঁছে যান এবং সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মূলত নিরাপত্তা নিয়েই কথা বলেন। এবং আজকে বৃহস্পতিবার, তখনও কিন্তু দেখা গিয়েছে আজও আধিকারিকেরা পৌঁছে গিয়েছে এবং তারা প্রথমে কথা বলবেন, এবং অন্যদিকে নিরাপত্তা কিন্তু একেবারে টান করে রাখা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 70 জন হুমকিপ্রাপ্ত ডাক্তারি পড়ুয়ার তালিকা রয়েছে আজকের এই শীর্ষ আদালতের কাছে। তালিকা জমা দেওয়ার প্রার্থনা করা হয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে আজকের এই যে শুনানি, এবং এই শুনানিতে কি উঠে আসতে পারে সেটা একেবারেই গুরুত্বপূর্ণ। কারণ এর আগে একাধিক প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। নিরাপত্তার যে প্রশ্ন, অর্থাৎ আরজি করে 14ই আগস্টের রাত্রেবেলা যে দুষ্কৃতীদের হামলা, সেটা কিভাবে হলো, তাতে রাজ্য পুলিশ প্রশ্নের মুখে পড়েছিল। এবং অন্যদিকে এই সন্দীপ ঘোষ, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সম্পর্কে কি ভূমিকা নিয়েছিল রাজ্য, এবং তাকে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় কেন নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়েও কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। অর্থাৎ এই একাধিক বিষয়গুলি আজ সামনে থাকবে। সেই সঙ্গে সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট, সেদিকেও আমাদের নজর থাকবে। একইভাবে রাজ্যের যে স্ট্যাটাস রিপোর্ট, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানি কিন্তু চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, যে জিনিসটা জানতে চাইবো তোমার থেকে, যে 14ই আগস্টের রাত্রিবেলার ঘটনার পর থেকেই কিন্তু নিরাপত্তা একটু করে বাড়াচ্ছিল রাজ্য পুলিশ আরজি করে, এবং সেটা দেখাও গিয়েছিল। পাশাপাশি যখন মঙ্গলবার একেবারে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার, যে নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে এবং সিআইএসএফদের নিয়োগ করার কথা বলা হয়েছিল, মোতায়েন করার কথা বলা হয়েছিল আরজি করে, ঠিক তখন আজকের ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, গোটা বিষয়টা যে সুপ্রিম কোর্টের যে হস্তক্ষেপ এবং সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানির যে লাইভ স্ট্রিমিং, সেই লাইভ স্ট্রিমিং ইতিমধ্যেই আরজি কর মেডিকেল কলেজের যারা আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া রয়েছেন, তারা কিন্তু সেই লাইভ স্ট্রিমিং এর দিকে তারা চোখ রেখেছেন, তারা নজর রেখেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের রায়ে কি জানান, ইতিমধ্যেই লাইভ স্ট্রিমিং এর দেখার লক্ষ্যে আন্দোলনরত যে সমস্ত চিকিৎসক পড়ুয়া রয়েছে, তারা একযোগে কিন্তু ইতিমধ্যেই শুনানি পর্ব তারা যথেষ্ট মনোযোগ দিয়ে শুনেছেন। কিছুক্ষণ পরই সুপ্রিম কোর্টের যে 3 বিচারপতি রয়েছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা সেরে এই বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা, তাদের রায়ের কথা জানাবেন, এমনটাই কিন্তু তারা আশা করছেন। সেক্ষেত্রে ইতিমধ্যেই এই গোটা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর যে সিআইএসএফ এর নিরাপত্তা দিতে হবে, এবং সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যারা কর্তব্যরত, যারা চিকিৎসক রয়েছেন, চিকিৎসক পড়ুয়া রয়েছেন, তাদের প্রত্যেকের নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, এবং ইতিমধ্যেই সেই লক্ষ্যে তারা কিন্তু নির্দেশ দিয়েছে। এবং গতকালও আমরা দেখেছি যে সিআইএসএফ এর আধিকারিকরা তারা এসে এক প্রশ্ন কথা বলে গিয়েছেন। আজকেও কিন্তু সিআইএসএফ এর আধিকারিকরা সকালে এসেছিলেন, এবং আজকে বিকেলের মধ্যেই 2 কোম্পানি সিআইএসএফ গোটা এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গায় তারা মোতায়েন হবে, মূল গেটে মোতায়েন হবে। সেক্ষেত্রে সেই বিষয়টা যেরকম থাকছে, তার পাশাপাশি গোটা যে ঘটনা, সেই ঘটনায় দোষীকে শাস্তি দেওয়ার যে দাবি, জাস্টিস, যে উই ওয়ান্ট জাস্টিস, তারা যে জাস্টিস চাইছেন, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলেন, সেই দিকেও কিন্তু তারা লাইভ স্ট্রিমিং এর দিকে নজর রেখেছেন। কিছুক্ষণ আগে থেকেও কিন্তু তারা এখানে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেখানে তারা নজর রেখেছিলেন যে মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্ট কি বলছে।
সেই লক্ষ্যেই কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। তাদের যে মূল দাবিগুলো ছিল যে নিরাপত্তা সুনিশ্চিত করা এক, এবং 2 নম্বর হলো যে বিভিন্ন সময়ে তারা যে আরজিকর হাসপাতালে কাজ করতে এসে বিশেষ করে সিসিটিভির নজরদারি সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু থাকে না, এমনটা তারা অভিযোগ করেছিলেন। নিরাপত্তা রক্ষী ঠিকভাবে সচেষ্ট থাকে না, সেটাও কিন্তু এই ঘটনার পরে তারা আরো একবার বিভিন্ন সময়ে তারা অভিযোগ জানিয়েছিলেন। এই সামগ্রিক ঘটনা নিয়ে দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা তারা তাদের কি সিদ্ধান্ত জানাচ্ছেন, তারা তাদের রায়তে কি জানাচ্ছেন, সেই দিকেও কিন্তু নজর রয়েছে আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারে। বেশ, অনেক ধন্যবাদ সত্য সুন্দর, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আজ উল্লেখযোগ্য দিন, কারণ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানির দিন এবং সেই শুনানি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টে শুনানির লাইভ স্ট্রিমিং চলছে এবং অন্যদিকে চিকিৎসক পড়ুয়ারা যারা কর্মবিরতিতে ছিলেন তারাও কিন্তু এই শুনানির দেখছেন এবং দুই দিকের ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আরজিকর মামলা চলছে, সুপ্রিম কোর্টের শুনানি এবং লাইভ স্ট্রিমিং এর ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, আজ বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ মঙ্গলবারে যে শুনানি হয়, যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপরে আজকে দ্বিতীয় শুনানির দিন। আজ কি বলতে পারেন বিচারপতিরা, আজ কি বলবেন, কি বলবে শীর্ষ আদালত, কি নির্দেশ দেবে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ। বলা ভালো, এই ঘটনা অর্থাৎ 9 আগস্টের আরজিকরের ঘটনা শুধুমাত্র দেশেই যে সীমাবদ্ধ রয়েছে এমনটা নয়, বিদেশের মাটিতেও তা ঘিরে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে আমেরিকাতে, ইউরোপে তা ঘিরে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে এবং পাশাপাশি রাজ্য থেকে দেশের রাজনীতিও তোলপাড় হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য এবং সিবিআই দুই পক্ষ রিপোর্ট জমা দিয়েছে বলে জানা যাচ্ছে। তবে সেই রিপোর্টে কি কি রয়েছে সে বিষয়ে আমরা জানতে পারবো যত সময় এগোবে, যত এই শুনানি এগোবে। আপনারা জানেন যে প্রশাসন যখন সংবিধান নির্দেশিত এই রাজধর্ম পালনে ব্যর্থ হয় তখনই কিন্তু আদালত হস্তক্ষেপ করে। 17 আগস্ট উল্লেখযোগ্য, 17 আগস্ট যখন সিবিআই এর পক্ষ থেকে 3D স্ক্যানিং করা হচ্ছিল সেই চেস্ট মেডিসিনের হল ঘরে, সেমিনার রুমে এবং অন্যদিকে জরুরি বিভাগের বাইরে যেদিক দিয়ে দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেদিকে যখন 3D স্ক্যানিং করে ম্যাপিং করা হচ্ছিল এবং বিভিন্ন বিষয়গুলি দেখা হচ্ছিল, ঠিক তখনই খবর আসে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছিল এই বিষয়ে এবং তারপরে মঙ্গলবারে এই শুনানি কিন্তু হয় এবং একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল, সিআইএসএফ নিয়োগ করার কথা বলা হয়েছিল এবং আজ থেকেই সেই সিআইএসএফ নিয়োগের ক্ষেত্রে তৎপরতা চোখে পড়ার মতো। আর কিছুক্ষণের মধ্যে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা পৌঁছে যাবেন আরজিকরে এবং অন্যদিকে আজ আরও একটি কারণে উল্লেখযোগ্য, বিশেষ কারণে উল্লেখযোগ্য, তা হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বিতীয় দিনের শুনানি আজকে। এবং পাশাপাশি জানিয়ে রাখি, সিসিটিভি থাকলে অপরাধীদের সহজেই চিহ্নিত করা যাবে এমনটাও বলা হয়েছে আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। দুটি রিপোর্টই অর্থাৎ সিবিআই রিপোর্ট এবং রাজ্যের রিপোর্ট পর্যবেক্ষণ চলছে। রাজ্য গঠিত সিটে কেবলমাত্র সরকারি অফিসাররাই আছেন। 14 লক্ষ টাকা পেয়েও প্রাক্তন অধ্যক্ষ সিসিটিভি কেন লাগাননি তা ঘিরে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যে। অর্থাৎ একাধিক প্রশ্ন ছিল যে তাকে, অর্থাৎ এই যে অধ্যক্ষ ছিলেন অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে আজকে 7ম দিনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই সন্দীপ ঘোষ কেন টাকা পাওয়া সত্ত্বেও সিসিটিভি লাগাননি তা ঘিরেও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে। এখন চলছে শুনানি এবং লাইভ স্ট্রিমিং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কলকাতা টিভির পর্দায় এবং 14 লক্ষ টাকা পেয়েও প্রাক্তন অধ্যক্ষ সিসিটিভি লাগাননি কেন তা ঘিরে কিন্তু প্রশ্ন উঠেছে। অর্থাৎ আমরা যেমনটা দেখেছিলাম যে 9 আগস্টের যে ঘটনা, সেই ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠেছিল সিসিটিভি কোথায়, সিসিটিভি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল, নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, পাশাপাশি সিসিটিভি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আজ এই মুহূর্তে যে শুনানি চলছে তাতে সর্বশেষ এখন কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, তো এখনো পর্যন্ত আমরা লাইভ আমরা দেখতে পাচ্ছি সেই শুনানি চলছে কন্টিনিউয়াস এবং সেখানে বেশ কয়েকটা বিষয় আবারও উঠে এসেছে, সেদিকে আমরা কন্টিনিউয়াস চোখ রাখছি। সেখানে যেটা আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে সাধারণ মানুষ, আন্দোলনকারী চিকিৎসকের কর্মবিরতির কারণে তাদেরকে হাসপাতালে তারা চিকিৎসা করাতে পারছেন না, তারা যে পরিষেবা পাচ্ছেন না তার জন্য দুঃখিত। আজ সুপ্রিম কোর্ট সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং একই সঙ্গে যেটা এই আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবীর পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়েছে যে এই ঘটনা চলাকালীন তারা যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সেই তার প্রেক্ষিতে তারা বেশ কিছু হুমকির সম্মুখীন হয়েছেন বলেও অভিযোগ করেছেন তারা এবং সেই হুমকির প্রেক্ষিতে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়
যে কারা এই হুমকি দিচ্ছেন। আইনজীবীর বক্তব্য কার্যত যে রাজ্য সরকারের যারা যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে তার উপর প্রভাব রয়েছে এমন কিছু লোকই হুমকি দিচ্ছেন বলে তাদের অভিযোগ, এবং তাদের আন্দোলনকারী চিকিৎসকদের আইনজীবীর কাছে শীর্ষ আদালতের পক্ষ থেকে কারা হুমকি দিচ্ছেন সেই নাম চাওয়া হয়েছে। সেই নামের তালিকা শেষ পর্যন্ত দেওয়া হয় কিনা সেই বিষয়টি জানা হবে, এবং একই সঙ্গে সিবিআই এবং স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টটা এই মুহূর্তে শীর্ষ আদালতের বিচারপতিরা তারা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এবং একই সঙ্গে আজকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে সুপ্রিম কোর্ট আজকে যে মামলা তাতে সার্বিকভাবে যে এই কর্মবিরতির ফলে পাবলিক হেলথের যে পরিকাঠামো সেটা যে ভেঙে পড়ছে সেটা আজকে তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে, এবং তারা আজকে আবেদন করেছেন ডাক্তারদের কাছে যে আপনারা দ্রুত কাজে ফিরুন, অন্তত তাতে এই বিষয়টি একটা সুরাহা হবে। সাধারণ মানুষ অন্তত তারা এই যে সমস্যার মধ্যে রয়েছেন সেইখান থেকে তারা অন্তত খানিকটা হলেও স্বস্তি পাবেন। অন্যদিকে তাদের কাজে না ফেরার কারণে তাদেরকে যে অনুপস্থিত হিসেবে দেখানো হবে বলে রাজ্য সরকার যে নোটিশ জারি করেছিল সেই বিষয়েও আজকে পর্যবেক্ষণ জানিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বক্তব্য, রাজ্য প্রশাসনকে কখনোই তারা নির্দেশ দিচ্ছেন না যে অনুপস্থিত থাকা চিকিৎসকদের উপস্থিত হিসেবে দেখাতে হবে, কিন্তু এই বিষয়টি যদি চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন তাহলে তাদের বিষয়টিও যাতে রাজ্য সরকার খোলা মনে দেখে, উদারভাবে বিষয়টির বিচার করে, সেই আবেদনও রাখা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আর একটা বিষয় জানতে চাইবো যে এই সন্দীপ ঘোষ তাকে নিয়ে যখন রাজ্যের ভূমিকা, অর্থাৎ তার বিরুদ্ধে রাজ্যের ভূমিকা কি, এই নিয়ে প্রশ্ন উঠেছিল মঙ্গলবারই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। রাজ্যের পক্ষ থেকে কি আপডেট রয়েছে? সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সন্দীপ ঘোষের পক্ষ থেকে যে পদক্ষেপের বিষয়ে রাজ্য সরকার সেই রিপোর্ট তো দিয়েছে, এখনো সেই রিপোর্টটি নিয়ে সুপ্রিম কোর্টের সামনে সেই বিষয়টি সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত বলা হয়নি। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এক্ষেত্রে রাজ্য সরকারের যে রিপোর্ট এবং তার প্রেক্ষিতে সন্দীপ ঘোষের ক্ষেত্রেই বা কি পদক্ষেপ করেছিল নিশ্চয়ই রাজ্য সরকার সেই বিষয়টি জানাবেন। এবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার কাছে এই রাজ্য সরকার এবং সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টটা জমা পড়েছে। ফলে সব ক্ষেত্রেই এই ক্ষেত্রে কি কি করা হবে, কি কি পদক্ষেপ রাজ্য করেছে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা তো এখনো অব্দি জানা যায়নি। রিপোর্টটা দেখে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ করেন সেদিকেই আমাদের নজর রাখতে হবে। আপাতত কর্মবিরতি ছেড়ে চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একই সঙ্গে এই যে রিপোর্ট দুটি দেওয়া হয়েছে সিবিআই এবং রাজ্যের পক্ষ থেকে, সেই দুটি রিপোর্ট তারা রিভিউ করবেন এবং রিভিউ করে তাদের পরবর্তী মূল্যায়ন জানাবেন। একদমই তাই, অনেক ধন্যবাদ অঙ্কুর দা, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। এই মুহূর্তে যে শুনানি চলছে সেখান থেকে দুটি জিনিস এখনো পর্যন্ত উঠে আসছে, যে কর্মবিরতিরত চিকিৎসক পড়ুয়াদের কর্মবিরতি ছেড়ে তাদের কাজে ফিরতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তারা এমনটা বলেছেন, এবং পাশাপাশি সিবিআই এবং রাজ্য যে রিপোর্ট দেবে সেই রিপোর্ট দেখে তারা পর্যবেক্ষণ করবেন, অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে কি মূল্যায়ন দেয় সেদিকে আমাদের নজর থাকবে।